আমি সব কিছু করেছি। আমি দর্জির কাছে গেছি, আমি রিক্সা চালিয়েছি, আমি গাড়ি চালানোর জন্য গাড়িতে হেল্পার করেছি, গাড়ি ধুয়েছি। আমাদের একটা গাড়ি ছিল, আমাদের রিক্সাও ছিল। দর্জির কাজ শিখেছি আমি, কেমন করে মরা পড়তে সেটাও শিখেছি। তো এভরিথিং আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্লোর। মতলব আমি আমার অজান্তে অনেক কিছু আমি করছিলাম, যেটা আমি বুঝতে পারছিলাম আমাকে করতে হবে। ওই জন্ম মৃত্যুর মাঝামাঝি আমি দেখছিলাম যে এই লোকটা আমার ভালো, হঠাৎ করে দেখলাম কারাপ্টেড। আমি ভাবতাম যে আমার বাবা ভালো, তো দেখলাম বাবা একটু কারাপ্টেড, আমি দেখলাম কি মা শব্দগুলো, এভরিবডি ইজ কারাপ্টেড। সো যেগুলো আমি বইয়ে পড়ছি কি ভালো ছেলে হওয়া, ওই গোপাল রাখালের মতো, আমি দেখছি মানে গোপাল হওয়াটাই বা যখন আমি মাইথোলজিতে ঢুকলাম, মহাভারত, আমি দেখলাম আরে বাবা এ তো সবাই সেই হিসেবে সবাই এভরিবডি ইজ কারাপ্টেড। আমি কুন্তি ভাবছি, এদিকে ভাবছি কর্ণ, সবাই বলছে কর্ণ, বলে কর্ণ না কোথাও মানে মাকে এভাবে অপমান করাটা উচিত কি, মানে ইউসি। সো আই ওয়াজ কাইন্ড অফ কনফিউশনে ছিলাম। তো বাংলা সিনেমাটা যখন বানানো হচ্ছে, যদি তাদের 40টা বা 60টা লোক থাকে, তাদের মধ্যে 10 জন মিলে ছবিটা বানাচ্ছে, বাকিরা কিন্তু জাস্ট একটা রোবটের মতো ওখানে শুটিংয়ের সময় থাকে। ওখানে বাজারটা বড়, টাকাটাও বেশি, বা অন্য কোনো কারণ থাকতে পারে। ওখানে প্রত্যেকটা লোক কিন্তু যদি 200টা লোক আছে, 200টা লোক মিলে ছবিটা বানাচ্ছে। নমস্কার, শুরু করছি আজকের নতুন এপিসোড মুখে মুখে। আজকে আমার সঙ্গে যিনি আছেন, তিনি একজন প্রথিতযশা অভিনেতা। তার জীবনযাত্রাটা খুব বিচিত্র। তার সঙ্গে আজকে আমরা আড্ডা মারব। তার আগে একটা কথা, যে কথাটা আমি মাঝে মাঝে মনে করিয়ে দেবো বলেছি, সেই কথাটা বলে রাখি। এই পডকাস্টের চ্যানেল বা আমার সঙ্গে তার মতবিরোধ থাকতে পারে। তিনি যেটা বলছেন সেই মতটা তার নিজের মত। এইটা মাথায় রেখে আজকে শুরু করছি। আমার সঙ্গে আজকের এপিসোডে রয়েছেন সুব্রত দত্ত। একটা কথা আমাকে সুব্রত বল, যে তোর যাত্রাপথটা খুব অদ্ভুত, যেটা আমি অনেকবার শুনেছি। আমি একটু ডিটেলে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তুই জন্মেছিলি বাঁকুড়ায়, এবং বাঁকুড়ায় এমন একটা জায়গায় জন্মেছিলি যেটা প্রায় গ্রাম বলা চলে। হ্যাঁ, প্রায় নো ম্যানস ল্যান্ড। মানে ওটা হচ্ছে শেষ প্রান্ত, তারপর পুরোটাই কাঁচা রাস্তা শুরু হয়ে গেল। মানে ওটা শেষ পিচ রাস্তা শেষ হলো, তো পুরো জিম্বেদিয়া সাঁওতালের এরিয়া, ওটা পুরো ওটাই। সেখান থেকে দুম করে এই ন্যাশনাল স্কুল অফ ড্রামা, একজন গ্রামের একটি ছেলের পক্ষে হঠাৎ করে এই সুযোগটা কিভাবে এলো? যখন 11-12 পড়ছি সায়েন্স, তখন আমি তার আগে টিউশন করতাম। আমি দুটো জায়গাতে কাজ করতাম বেসিক্যালি। একটা হসপিটালে, আমার জেঠু ডক্টর বিশ্বনাথ দত্ত, সেখানে আমি কাজ করতাম অ্যাকাউন্টসে। সেখানে মানে ডেলিভারি হতো বাচ্চাদের। আর আমি বিজ্ঞান ক্লাবে প্রচুর আড্ডা মারতাম, যেখানে যাত্রাও করতাম। যাত্রা মানে যাত্রা পারফরমেন্স। সেখানে থেকে যে লাশগুলো মানে কেউ নেই বা সুইসাইড করেছে বা কেউ যাবে না, সেগুলো রিক্সায় নিয়ে গিয়ে জ্বালানো হতো। আর আমি ওখানে যেতাম ওই ব্যাং ধরতে আর করতে, কি বলে, ওই গিরগিটি ধরতে, তাদের ডিসেকশনের জন্য। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কি, একদিকে ডেথ আর একদিকে বার্থ, দুটোতেই দেখছি মিষ্টি খাওয়াতো, তারপর অনেক কিছুই খাওয়াতো যেগুলো এখানে। তো আমি দেখলাম যে সেলিব্রেশনটা দুটো জায়গাতে হচ্ছে, তাহলে আমি কোনখানে? এইরকম অদ্ভুত প্রশ্ন আসতো। তখন আমি শরৎচন্দ্র খুব পড়তাম, রবীন্দ্রনাথ অতটা বুঝতে পারতাম না। তো আমি যাত্রা করতে শুরু করলাম। যাত্রা শুরু করতে গিয়ে হয় নাকি একটু অপোজিট সেক্সের অ্যাট্রাকশন, ওগুলো সব শুরু হচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না। তো আমি নাচতাম বলে তখন রবীন্দ্র নৃত্য আমি শিখতে শুরু করলাম প্রণতি সেনগুপ্ত, আমাদের বনদির কাছে। আমি চিরকৃতজ্ঞ। তো পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থাতে, তো ওখানে অনেক বই পড়তে শুরু করলাম। তো সাডেনলি আমি একদিন ডিম খাচ্ছিলাম, কাট্টু ডিম খাচ্ছিলাম। তো ওখানে বললো, আরে কাবলুদার চায়ের দোকানে তুই তো নাটক করিস, এদের 40 দিনের বহরমপুরি নাটকের ওয়ার্কশপ হচ্ছে, খাওয়া দাওয়া ফ্রি। তো সেই ওখানে গিয়ে সেই এনএসডির ওয়ার্কশপ থেকে আমার এনএসডির যাত্রা শুরু। তো যাত্রা দিয়ে আমার যাত্রা শুরু। তো আমি একটা কথাই বলবো, লাইফ ইজ ফুল অফ ম্যাজিক, লাইফ ইজ ফুল অফ এক্সপিরিয়েন্স অলসো। ইয়াস, ডিফারেন্ট। না, এনএসডিতে ভর্তি হওয়াটা তো খুব সোজা নয়। এনএসডি ভর্তি হওয়াটা কি করে হঠাৎ ঘটলো? আগে তো সেই অর্থে কোনো ফর্মাল ট্রেনিং তো ছিল না। না, আমার কিচ্ছু ফর্মাল ট্রেনিং ছিল না। ওখানে গেছিলি তো বেসিক্যালি ওইটা শুনে যে ওখানে খাওয়া দাওয়া ফ্রি, সেই জন্য 40 দিন ওয়ার্কশপে খাওয়া দাওয়া ফ্রি শুনে আমি গেছিলাম। সেখানে সিলেক্ট হলাম। তারপরে এনএসডি তখন গেছিলাম দিল্লিতে ফাইনাল এক্সামে। কলকাতাতে এক্সামটা দেওয়ার পর আমি কোনো এক্সপেকটেশন নিয়ে জানি, আমি জানি কেন হবেই না। আমি হিন্দি জানি না, ইংরেজিটা টুকটাক লিখতে জানি, কিন্তু অতটা মানে বলতে পারি না। আমি জুলজি অনার্সের ছাত্র,
কিন্তু আমি যেহেতু রামকিঙ্কের বেজের ওখানে বাড়ি, তো ঠাকুর তৈরি হতো ওখানে, কাঠের ঘোড়া তৈরি হতো, তো ওই ব্যাপারগুলো ছিল, তো স্কেচ আমি ভালো করতাম। এবারে কোথাও না কোথাও একটা ইন্ডিভিজুয়ালিটি বা আমার মানে অরিজিনালিটিটা ওনাদের অ্যাট্রাক্ট করেছে। কারণ এনএসজির যে এক্সামটা হয়, ওরা দেখে কি কে কতটা ক্রিয়েটিভ, কে কতটা অরিজিনাল লোক। ট্যালেন্টেড লোকেদের থেকে বেশি চায় কি কার মধ্যে কতটা মানে আমরা কারাপ্ট হতে শুরু করি না। আমি বোধহয় তখন অতটা কারাপ্ট ছিল না, যেটা এখন হয়ে গেছি। এখন হয়ে গেছে, হ্যাঁ, এখন অনেকটা কারাপ্টেড। মানুষের জীবনে আমি অনেকটাই কারাপ্টেড। নাহলে তো হিমালয়ে গিয়ে বসে থাকতাম। অনেক ছবি টাকার জন্য বারণ করে দিই, বা কোনো কাজ, তো সেটাই, বা আমার থিয়েটার করা উচিত ছিল, যেটা আমি করিনি বা করা সম্ভব হয়নি। তো সেই জন্যই বোধহয় আমার সিলেকশনটা হয়েছিল। তারপর আমার লড়াইটা শুরু। ইট ওয়াজ এ কালচারাল কনফিউশন আমার জন্য, মানে আই ওয়াজ টোটালি মিসফিট। আমি 3 মাস ভেবেছিলাম আমি কী করে আমি বোধহয় চলে আসবো। সো থ্যাঙ্কস টু মাই ব্যাচমেটস, যারা আমাকে ওখানে টিকে থাকতে সাহায্য করেছে। মানে 3 দিনের মাথায় আমার এমন একটা ঝগড়া হয়েছিল, আমি জানতাম না। একটা এক্সারসাইজ হচ্ছিলো যে কলা খাবি কলা খাবি কলা খাবি, সেই কলাটা যে অন্য ভাষায় যে অন্য কিছু হয় আমি জানতাম না। তারপর কেউ বললো ইনজেকশন, সেটা যে একটা মানে ওই রকম ধরনের শব্দ হতে পারে মেয়েদের জন্য, আমার কোনো আইডিয়া ছিল না। সো ইট ওয়াজ এ কাইন্ড অফ এক্সারসাইজ, মুভমেন্টের সময়। আর আমাকে বলেছিল বার করে দেবে, আমি বললাম ঠিক আছে, আমি এখানে অ্যাডজাস্টই করতে পারছি না। সো তখন আমার যারা ব্যাচম্যান, সোয়ানান, নওয়াজ, সুমন বেদ্দা, এখন যে ডিরেক্টর চিত্তরঞ্জন, তো ওরা বলেছিল না না, ও তো জানে না। নওয়াজুদ্দিন সিদ্দিকী, সোয়ানন্দ কিরকিরে, ওরা সব ব্যাচমেট। সুমন বেদ্দা, চিত্তরঞ্জন ত্রিপাঠী যে আমার ব্যাচের এখন এনএসএর ডিরেক্টর, সুমন কুমার যে এসএনের চেয়ারম্যান বা কোনো একটা অন্য একটা পোস্টে যে মানে গ্যাজেটেড অফিসার, তো ওরা আমাকে বলেছিল যে সাপোর্ট করেছিল কি এ কিন্তু ল্যাঙ্গুয়েজে জানে না, এর মুখ থেকে যেটা বেরোচ্ছে। সো দ্যাট ওয়ে ইট ওয়াজ, আই ওয়াজ টোটালি মিসফিট অ্যাকচুয়ালি। সেটা কি মানে ল্যাঙ্গুয়েজের জন্য, মানে হিন্দি বাংলা না, বাঁকুড়ার একটা জায়গাতে আমি যাচ্ছি, সেখানে মেয়েরা টাক করে একটা ঢাকনা, আমার মনে আছে এরকম ওটা একটা ওয়েট টিস্যু পেপার মুড়ে ঘাম মুচ্ছে, আমি জীবনে দেখিনি ওটা কোনোদিন। ইউসি একটা ছেলে একটা মেয়ের আরে দত্তা কেসা হয় তু, তো আমার জন্য যদি ধরছে, হ্যাঁ হ্যাঁ, মানে আমি 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 কল্পনা করতে পারিনি যে হাতে হাত ধরাটা সেটাই একটা বিরাট ব্যাপার ছিল। মেয়েরা সিগারেট খাচ্ছে, যদিও কীর্তি এক ধরনের কালচারাল শক। ইট ওয়াজ রিয়েলি কালচারাল শক। আমি মানে আমার হাত ফাত কান ফান গরম হয়ে গেলো যখন আমি প্রথমবার কীর্তি ম্যাডামকে দেখেছিলাম সিগারেট খেতে, শাড়ির আঁচল পড়ে যাচ্ছেন, আর কীর্তি ম্যাডাম সিগারেট খাচ্ছেন আর বোঝাচ্ছেন, হিন্দিতেই বোঝাচ্ছেন, উনি তো বাংলা জানেন না। আর আমাকে জিজ্ঞেস করছেন তুমি কেন এনএসডিতে আসতে চাও, আমি তো হিন্দি জানি না। বলে না না, তুমি বাংলাতেই বলো। আমি দেখে ইট ওয়াজ এ কাইন্ড অফ অরা, যেটা আমি নিতে পারছিলাম না। জাস্ট এখন পারিস, মানে এখন মেয়েরা এরকম জড়িয়ে ধরলে অসুবিধা হয় না? কারণ 23টা বছর কাটিয়েছি বাঁকুড়াতে, এখন আমি 54, তো অনেকটা বছর এই পরিবেশে কাটিয়েছি। তার মানে ওই পরিবেশের থেকে পরের পরিবেশে বেশি সময় কাটিয়েছি। কোন পরিবেশটা বেশি ভালো? স্পেশালি পাস্ট, কারণ ওটাই তো সিড, মানে বাঁকুড়ার ওটাই সিড। আমি যা কিছু ক্যারেক্টার চরিত্র চিত্রায়ন করি না কেন, আমার জেস্চার, পশ্চার, ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ যদিও করতে হয়, দ্য থট প্রসেস, ওটা তো অলরেডি এস্টাবলিশ হয়ে গেছিলো, অলরেডি তৈরি হয়ে গেছিলো। সেটাকে আমি যতই আমি মেটামরফোসাইজড হয়ে যাই না কেন, আমি ওটাকে তো চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করা উচিত নয়। দ্যাটস দ্য অরিজিনালিটি। আমারও মনে হয় সেটা, যে একদম ওই যে বয়সটা, ওই গ্রোয়িং আপ সময়ের যে বয়সটা, সেই বয়সটা বোধহয় চেঞ্জ, সেই বয়সটা থেকে যা মানুষ তৈরি হয় সেটাই বোধহয় মানুষ আজীবন থেকে যায়। মানে আমি জানি না, মানে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এই যে তোর এনএসডি থেকে হঠাৎ করে একটা স্কলারশিপ পেয়ে লন্ডন চলে যাওয়া, সেটা কতখানি বিরাট শখ ছিল? সেটা অতটা শখ ছিল না। দিল্লিতে ততক্ষণ আমি সমস্ত এমবেসিগুলোতে গিয়ে পার্টি অ্যাটেন্ড করছি বা ওদের প্লে দেখছি, অনেকটাই হয়েছিল। বাট আমি একটু বলতে চাই, যারা যারা প্রত্যন্ত জায়গায় আছেন, এখনও পর্যন্ত প্রত্যন্ত জায়গাতে কিছুই নেই, সব জায়গাতেই কানেক্টেড ওয়াইফাই বা আমি সব কিছু করেছি। আমি দর্জির কাছে গেছি, আমি রিক্সা চালিয়েছি, আমি গাড়ি চালানোর জন্য গাড়িতে হেল্পার করেছি, গাড়ি ধুয়েছি, আমাদের একটা গাড়ি ছিল, আমাদের রিক্সাও ছিল, দর্জির কাজ শিখেছি, আমি কেমন করে মরা পড়তে সেটাও শিখেছি। তো এভরিথিং আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্লোর। মতলব আমি আমার অজান্তে অনেক কিছু আমি করছিলাম, যেটা আমি বুঝতে পারছিলাম আমাকে করতে হবে। ওই জন্ম মৃত্যুর মাঝামাঝি আমি দেখছিলাম যে এই লোকটা আমার ভালো, হঠাৎ করে দেখলাম কারাপ্টেড। আমি ভাবতাম যে আমার বাবা ভালো, তো দেখলাম বাবা একটু কারাপ্টেড, আমি দেখলাম কি মা শব্দগুলো, এভরিবডি ইজ কারাপ্টেড। সো যেগুলো আমি বইয়ে পড়ছি কি ভালো ছেলে বা ওই গোপাল রাখালের মতো, আমি দেখছি মানে গোপাল হওয়াটাই
ইউনো ইয়ে, বা যখন আমি মাইথোলজিতে ঢুকলাম মহাভারত, আমি বললাম আরে বাবা এ তো সবাই সেই হিসেবে সবাই এভরিবডি ইজ কারাপ্টেড। আমি কুন্তি ভাবছি, এদিকে ভাবছি কর্ণ, সবাই বলছে কর্ণ, আমি বলি কর্ণ না কোথাও মানে মা কীভাবে অপমান করাটা উচিত কি, মানে ইউ সি। সো আই ওয়াজ কাইন্ড অফ কনফিউশনে ছিলাম। তো ওইটার জবাবগুলো যখন আমি নাটক করছি, তো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো মাইথোলজিক্যাল নাটক তো তুই করেছিস, একটা তো আমি দেখেছি, আমার এখনো মনে আছে। ওই মাইথোলজি যে সময় নাটক করার সময় সেটা কোনো একটা রিয়েলাইজেশন তৈরি করে? যখন আমি একটা চরিত্র করছি, সেই চরিত্রের ভেতরে তো ঢুকতে হয়, স্পেশালি নাটকে তো অনেকটাই ঢুকতে হয়। আমি ইয়াওয়াক্রি করার সময় মনে আছে আমি মেডিটেশন ট্রাই করছিলাম যে কী হয় একটা পাতার উপরে যদি একটা লোক আধ ঘন্টা বসে থাকে তো কী কী আওয়াজ হয়। তো আমাদের টিচার বলেছিলেন তুমি যাও গাছের নিচে সকাল 5টার সময় গিয়ে বসবে। প্রসন্নাজি, উনি এখনও খুব ভালো অ্যাক্টিং টিচার, প্রসন্ন স্যার এখনও থাকেন হেডগুলোতে, আর একদম সাধারণ জীবনযাপন করেন আশ্রমের মতো। তো উনি বলেছেন এগুলো তুমি দেখো কী কী আওয়াজ শুনতে পাচ্ছ, সেই আওয়াজগুলো তুমি রিকল করবে। সো এই প্রসেসটা সিনেমাতে পসিবল নয়। সিনেমাতে পসিবল না। অ্যাক্টিং হিসেবে কোনটা বেটার লাগে, সিনেমার অ্যাক্টিং না থিয়েটারের অ্যাক্টিং? ইটস লাইক 50-50। সামটাইমস ইন ফিল্মস যে সূক্ষ্ম যে এইগুলো করতে হয় সেটা আমরা থিয়েটারে করলেও লোকেরা ধরতে পারে না, লাইক আই ব্লিঙ্কিং বা ব্রিদিংটা বা একটু তাকানো, এইগুলো করে যে একটা শান্তি যে বড় পর্দায় যখন দেখি সেটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন। সো এই মুহূর্তে আমি বলবো না সোকল যারা বলে থিয়েটার একদিন স্যাটিসফাইড, নো সামটাইমস ইফ ইউ সি কিছু জিনিস থিয়েটারটা ধরতেই পারে না যেটা ক্যামেরা পারে। দুটো দুরকম, এবং দুটোতেই যদি ক্যারেক্টার যদি ভালো করে করা হয়, ক্যারেক্টারাইজেশন বা ভালো সুযোগ পাওয়া যায়, ভালো করে যদি করা যায়, ইটস ভেরি ভেরি স্যাটিসফাইড। ইটস নট অনলি থিয়েটার, বোথ মিডিয়াম আর রিয়েলি সেন্সিটিভ, ইউনো। তাহলে এখানে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, অ্যাক্টিংয়ের আমি বরাবর শুনে এসেছি, কারণ আমি নিজে তো অ্যাক্টার নই, কিন্তু আমি অন্যান্য অ্যাক্টারদের কাছে শুনেছি এক একজনের অভিনয়ের ধরনটা এক এক রকম। কেউ মনে করে যে আমি একটা চরিত্রে এমনভাবে ঢুকে যাব যে সেই চরিত্রটাকে যখন আমি অ্যাক্টিংটা করছি তখন আমি সেই চরিত্রটা, সাধারণভাবে বোধহয় মেথড অ্যাক্টিং বলা হয়। আবার অনেককে আমি দেখেছি সেটা ছাড়াও কিন্তু অসম্ভব ভালো একটা চরিত্রকে দাঁড় করিয়ে দিতে পারে। এই যে দুটো মত, এই দুটো মতের মধ্যে কোনটা বেটার এবং তোর নিজের মতে, এবং কোনটাতে তোর মনে হয় যে তুই কোনটাতে বেশি কমফর্টেবল? দুটো জিনিস আমি বলবো এখানে, ডিপেন্ড করছে কন্টেন্টটা কি। সামটাইমস কোনো ছবির জন্য, কোনো গল্পের জন্য বা কোনো কন্টেন্টের জন্য কোনো প্রিপারেশনের দরকারই হয় না, জাস্ট গো অ্যান্ড অ্যাক্ট, ডিরেক্টর ওটা করে নেবেন। আর সামটাইমস যেমন আরেকটা আমি উদাহরণ দেবো, বাচ্চারা যখন প্রথম ABCD লেখা শুরু করে ও দেখবেন দেওয়ালেও লিখে দিচ্ছে, মেঝেতেও লিখে দিচ্ছে, কেউ এলে তার গায়েও লিখে দিচ্ছে। তো আমি যদি বলি কি যখন কেউ অ্যাক্টিংটা নতুন শিখছে সে সবসময় চায় কি ওই ক্যারেক্টারটার মধ্যে থাকি, তারপর যখন প্র্যাকটিস হয়ে যায় তখন প্রপার জায়গায় প্রপার গিয়ে সিচুয়েশনে রিঅ্যাক্ট করাটা শিখে যায়। সো ইটস এ লং প্রসেস। আব এটা এরকম না কি আমি 20 বছর ধরে করছি বলে আমি শিখে গেছি। যে মুহূর্তে যে অ্যাক্টার মনে আমি পুরোটাই শিখে গেছি সেই মুহূর্তে ডেথ অফ অ্যান অ্যাক্টার হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে ডিপেন্ড করছে কন্টেন্ট। এই ধরনের কন্টেন্ট যদি আমি অনেকবার করে থাকি তাহলে হয়তো আমার, মানে আমি যদি প্রথম রাশিয়ান শিখছি, এখন যদি রাশিয়ান শিখতে শুরু করি আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু যদি আমাকে এখন হিন্দিতে বা বাংলাতে বা ইংরেজিতে করতে হয় তাহলে অতটা প্রবলেম হবে না। ইংরেজিতে ডেফিনেটলি একটু প্রবলেম, আমাকে আই হ্যাভ টু টেক সামবডিজ হেল্প অথবা টিচার রাখতে হবে, যেটা আমি রিসেন্টলি করলাম। তো সেই রকম আর কি, মানে ডিপেন্ড করছে যে কতদিন ধরে করছি, আর ডিপেন্ড করছে কন্টেন্টটা, ওটা ডিপেন্ড করছে এবং কার সাথে করছি। যেমন আমি তোমার সঙ্গে যখন করছি আমি জানি কি সামটাইমস তুমি আমাকে গাইড করে দেবে, আমি ভুল করলেও ঠিক করে দেবে। সামটাইমস কিছু ডিরেক্টরের সঙ্গে কাজ করি যখন, যেমন আমার মনে হয় কি হিন্দিতে আই ওয়াজ মোর স্যাটিসফাইড উইথ রাম গোপাল ভার্মা। রামুজির সঙ্গে দুটো করেছি, রক্ত চরিত্র 1 আর 2, খুবই মানে খুব মানে উনি ওয়ান লাইনে বুঝিয়ে দেন। আবার কোনো যখন নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করছি তখন তো আমাকে পুরোটা ব্যাপার ওকে বলতে হবে কিন্তু এটা লাগাতেই পারবে না, বুঝি, বা নিজেই কাট করে দিলাম যে এর বেশি আমি আর পারবো না। তো পুরোটা ডিপেন্ড করছে এটা। NSDর কি বলবো টপার, তাই তো? টপার, হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট। এটা আমার মনে হয় কি পারফর্মিং আর্টসের টপার তো কেউ হয় না, এভরিবডি ইজ বেস্ট, যে ফেল করছে সেও বেস্ট। বাট খাতায় কলমে তো টপার, খাতায় কলমে ওয়ান অফ দ্য বেস্ট। আমি আর গীতাঞ্জলি বলে ভালো নাম্বার পেয়েছিলাম, গীতাঞ্জলি শেরিকার, ও গুল্লাকে আছে, ও মারাঠি দিয়ে করে। আমরা দুজনে মানে টিচারদের বলে এরা খুব স্টুডিয়াস, যেটা আমার মনে হয় অতটা স্টুডিয়াস হওয়া উচিত নয়, কারণ এই দিকে না করে আমাদের এইভাবে 3 বছর কাটানো দরকার ওখানে, ইউনো, লাইফ থেকে বেশি শেখা যায়। যেহেতু আমি জানতাম না, জুলজি স্টুডেন্ট ছিলাম, তাও আমাকে মন্টো পড়তে হয়েছে, আমাকে প্রেমচাঁদ পড়তে হয়েছে, আমাকে চেকআপ পড়তে হয়েছে, আমাকে শেক্সপিয়ার পড়তে হয়েছে, তা আমাকে মানে ওটা ওই জন্য আমাকে বেশি সেম উইথ গীতাঞ্জলি। মানে একই ব্যাচ তো নওয়াজের,
নওয়াজ কি এরম ছিল যে যার জন্য নওয়াজ আগে বিএনএর কোর্স করে এসেছিল, আগে বম্বে ঘুরে গেছে। ইটস অল অ্যাবাউট রাইট প্লেস রাইট মোমেন্টে নওয়াজের হয়েছিল। কারণ ওই ছবিটা আমি জানি, ওই ছবিটাতে করছিলেন অজয় দেবগন আর মনোজ বাজপেয়ী। বাজেটের জন্য মনোজ বাজপেয়ী নওয়াজ হলো, তারপর আবার অজয় দেবগন মনোজ বাজপেয়ী হলো, তারপর আবার ইয়ে হলো। মানে ওই দিন দুপুরে আমি নওয়াজের সঙ্গেই ছিলাম যে মুহূর্তে ওই সমস্ত ডিসকাশন চলছিল আর কি। নওয়াজ এখন খুব বড় স্টার, হি ইজ এ স্টার, হি ইজ এ গ্রেট অ্যাক্টার অ্যাকর্ডিং টু দ্য, মানে এটা তো আমি কত বড় অ্যাক্টার সেটা তো আমি ডিসাইড করি না, এটা যারা দেখছেন তারা ডিসাইড করে। তাদের মতে আমার মনে হয় কি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার ইন ইন্ডিয়া। ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার ইন ইন্ডিয়া সম্ভবত তুইও। তুমি বলো। আমি অনেকগুলো, হ্যাঁ আমি বলি, এবং অনেকগুলো কাজের নিরিখেই বলছি। এবং নওয়াজও বলে যে তেরা মার্কেট মে কি মানে রিসেন্টলি দেখা হয়েছিল, সেই জন্য কি বলে নওয়াজ? আমরা অনেক অ্যাক্টিং নিয়ে রিসেন্টলি, তুমি ফেসবুকে দেখে থাকবে, আমরা ডিসকাশন করলাম যে অ্যাক্টিং প্যাটার্নটা কী হওয়া দরকার। কারণ এরপরে আগামী 5 বছরের পর আমরা একটা রিল লিখছিলাম কি একটা ক্রোমা লাগানো আছে, একটা এরকম ক্যামেরা এরকম ট্রেনের মতো, ক্যামেরাটা এরকম ঘুরছে, লোকটা শুধু দৌড়চ্ছে, কোনো মেকআপ আমরা সবাই দেখেছি। তাহলে অ্যাক্টিংটা তাহলে কীভাবে হবে? ইটস অল অ্যাবাউট ইমাজিনেশন, লাইক থিয়েটারে যেরকম আছে, ওই দেখো চাঁদ, তো সবাই চাঁদ দেবে, কিন্তু আমাদের এতে তো দেখাতে হবে সিনেমাতে চাঁদটা। এবারে সেখানে চাঁদ নেই, ক্রোমা আছে, সো ইউ হ্যাভ টু ইম্যাজিন। মানে আবদারের অ্যাক্টাররা যেভাবে করেছে, তো আমার মনে কি এখন বেশি বেশি ইমাজিনেশন পাওয়ার দরকার। কোনো কিছু তো সামনে থাকবে না, সে এই যে যত থিওরি আছে কি একে দেখে রিয়েক্ট করো সেটাই অ্যাক্টিং, এখন তো কোনো অ্যাক্টারই থাকবে না সামনে। ক্রোমা লাগানো আছে, এটা এখানে একটা হচ্ছে ড্রাগনের সঙ্গে অ্যাক্টিং হচ্ছে, ড্রাগন কথা বলছে, কেমন আছো তুমি? আমি ভালো আছি। বাট ড্রাগন কীভাবে, ইউ হ্যাভ টু অ্যাক্ট। এরকম সিন তো মাঝে মাঝে সিনেমাতে দিতেই হয়। তোর সাথে একটা কোনো সুন্দরী হিরোইনের সিন আছে, এবারে সুন্দরী হিরোইনের সিনে তোর যখন সোলো শটটা হচ্ছে, অ্যাপারেন্টলি তোকে তোর যে শটগুলো নেওয়া হয়েছে উল্টো দিকে একটা হয়তো একটা কালো দাড়িওয়ালা একটা লোক বসে আছে, তোর তো কোনো রোমান্টিক ভাবই হবে না। তো তখনও তো তোকে ইমাজিনটা করতে হয়, ওটা ক্রোমার এগেইনস্টে করতে অসুবিধা না। আমি অ্যাকচুয়ালি ওটার এগেইনস্টে কথা বলছি যে অ্যাক্টিং ইজ নাথিং বাট রিঅ্যাকশন। বাট যখন সামনে কিছু নেই এবং একটা সাপের সঙ্গে কথা বলছি, সাপটা কিভাবে রিঅ্যাক্ট করে আর নোবডি নোজ, তো সেটা তো যখন সোলো শট দিতে হয় তখনও তো তাই হয়। হ্যাঁ, সো বলছি ইটস অল অ্যাবাউট ইমাজিনেশন। তো ওই টার্মটাই অ্যাকচুয়ালি এখন প্রযোজ্য নয়, বাট প্র্যাকটিসের জন্য প্রযোজ্য। থিয়েটার আর সিনেমার মধ্যে আরেকটা ফান্ডামেন্টাল তফাৎ হচ্ছে যে থিয়েটার তো একটা লিনিয়ার স্পেস নিয়ে, মানে একটা থিয়েটার শুরু হয় কন্টিনিউয়াস একটা ইয়ে চলছে, মানে আমি স্টেজে সেটা দেখতে পাচ্ছি। সিনেমাতে যেটা হয় সেটা হচ্ছে যে চরিত্র তো নানান ওঠাপড়া থাকে, এবং সেটা সিনেমার এক একটা অংশে চরিত্র এক এক রকমভাবে তার অ্যাক্টিং প্যাটার্নটা তৈরি করতে হয়। এখন সিনেমাতে সমস্যা যেটা, সেটা হচ্ছে বহু সময় দেখা যাবে যে তোকে কোনো একটা সময় একটা জায়গা তোকে বলা হলো যে এই জায়গাটা আগে হবে, সেটা হয়তো একটা খুব ইন্টেন্স জায়গা, এবং তার পর মুহূর্তেই বলা হলো যে এখন বিকেলে আমরা যেটা নেব সেটা হচ্ছে একটা এরকম জায়গা। তো এই প্যাটার্নটা একজন থিয়েটার অ্যাক্টরের পক্ষে কাজ করতে অসুবিধা হয় না? এটা শিখতে হয় একটু, আমার মনে হয় কি 3 বছর লেগেছিল এটা শিখতে। আর সব থেকে মুশকিল হচ্ছে বাড়িতে বোনের বিয়ে সাপোজলি, এবার বোন মারা গেছে, সে অ্যাক্টিংটা আমার করতে হচ্ছে। সো অ্যাজ অ্যান অ্যাক্টার ইউ আর অলওয়েজ অন দ্য এজ। তো এই যে মেটামরফোসিস, গিরগিটির মতো যে রং বদলাতে হয়, যেটা আমার সাথে কথা চুনি বলছিলেন, নির্লজ্জ বা ক্যামলিয়ান হতে হবে, এইটাই তো একটা কাজ। সেই জন্য তো লোকেরা টাকা দেয়। ডায়লগ তো অমিতাভ বচ্চন বলে ডায়লগ তো, আর এই যে তুত্তু তুত্তু বলে একটা ছিল, অনেক সোকল খারাপ একটারও ডায়লগ বলে, কেন কনভিন্সিং মনে হয়? কেন একটা 85 বছরের দেবানন্দ একটা ছবি বানাচ্ছ এই কনভিন্সিং নিয়ে? এই প্যাশনটা এবং এইটাই আমার মনে হয় কি, এইটা যদি না থাকে ইউ ক্যানট অ্যাক্ট। লাইন্স তো সবাই বলে দেবে। যেমন আমি একটা বিখ্যাত স্টার, সে বাচ্চাদের খুব প্রিয়, আমারই বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল, মানে নওয়াজের সঙ্গে কথা হচ্ছিল, পিছন থেকে লাইনটা বলে, শুধু লাইনটা বলে, কিন্তু সে লাফাতে ঝাপাতে পারে বাঁদরের মতো, কিন্তু সে বড় স্টার, বাট হি ইজ নট অ্যান অ্যাক্টর। বাট ও বিক্রি হচ্ছে, গেঞ্জি অ্যাড করছে, মানে স্টাররা গেঞ্জির অ্যাড করে দেখবে সবসময়। তার মানে কি, যারা স্টার হয়, মানে বড় স্টার, তারা গেঞ্জির বিজ্ঞাপন করে। আর তোকে আমি দেখলাম কি একটা কিসের একটা ওষুধ না কিসের বিজ্ঞাপন করছিলিস, সেই জন্য পাইপ আর ইন্স্যুরেন্স বিক্রি করি সুযোগ পেলেই। আর ওরা আজকাল কেশরি ফেশরি বিক্রি করছে আজকাল বড় বড় স্টাররা। মানে বিজ্ঞাপন আর ইয়ের সঙ্গে কোনো তফাৎ নেই, মানে এটার সঙ্গে কোনো। নিশ্চয়ই, আমি যখন কোনো চরিত্র করছি, আমি যখন অ্যাজ অ্যান অ্যাক্টার, মানে একজন অভিনেতা এবং চরিত্র দুটো, আমরা চরিত্র হয়ে উঠি, তার জন্য লোক টাকা দেয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাহলে তো আমি মার্ডারার, রেপিস্ট, তাহলে সেগুলো তো করতে হয়, সেটাও করতে না। ইউ হ্যাভ টু ইম্যাজিন ইন এ পার্টিকুলার সিচুয়েশন, ইন এ পার্টিকুলার টাইম। ঠিক আছে, এটা মানে টাকা দেয় বলে করিস? অনেকের সময় ইচ্ছে থাকলে করি, টাকা আমি এটা জানি বলেই জিজ্ঞেস করছি, কারণ অনেক সময় টাকা না দিলেও তুই ভালো রোল থাকলে কাজ, হ্যাঁ সেটা করি। সেটা যদি সেই রকম কোনো কিছু ইন্টারেস্টিং হয়, বা সেই মনে হয় কি এই ছেলেটার কাজটা আগে যাওয়া দরকার,
আমি সেরকম কাজ করেছি। আমাকে শঙ্করের কাজটা, শঙ্কর বললো না না কোনো বাজেট নেই বা নীল, আমি বলেছি না আমি যা টাকা দেবে আমি এটার কাজ করব, এবং সেটা ইন্ডিয়ান প্যানোরামাতেও সিলেক্ট হয়েছিল। এবার আমি একটু অন্যরকমভাবে আসি, মানে একটু অন্য জায়গা থেকে যাই। মানে তুই তো থিয়েটার শুধু করিসনি, তুই তো তার ডিরেকশনও দিয়েছিস। আমি লাস্ট বম্বেতেই ডিরেকশন দিয়েছিলাম। অয়নের একটা ফিল্মের স্ক্রিপ্ট ছিল নয় নাথিং, সেটার উপর আমি নাটকের অ্যাডাপ্টেশন করেছি। ডিরেকশন করতে কীরকম লাগে? ডিরেকশন করতে খুব মজা লাগে অ্যাকচুয়ালি, কিন্তু আমার নিজের ডিরেকশনে নিজে অ্যাক্টিং করতে খুব ভয় লাগে, আমি কোনোদিনই করি না, এবং আমি খুব রুড হয়ে যাই যখন আমি পড়াই বা যখন কোনো ডিরেক্ট করি। নাসিরুদ্দিন স্যার সাথে তুই ক্লাস করেছিস, মানে ক্লাস করেছি, ছবি করেছি দুটো। আমি তো শুনেছি যখন পড়ায় উনিও প্রয়োজন হয়ে যায়। ইউসি যখন আমার মনে হয় কি, যখন অ্যাক্টিং কেউ পড়াচ্ছেন এবং যারা অ্যাক্টিং শিখতে এসছেন এত টেন্সড হয়ে যায়, তখন তাদের কান দিয়ে শোনাটা বন্ধ করে দেয়। ইট শুড বি কমিউনিকেশন নিউরন টু নিউরন, যতক্ষণ না চেঁচিয়ে বা এইভাবে বলা হচ্ছে ততক্ষণ কানে ঢোকে না, কারণ টেন্সড হয়ে যায় না, মানে হচ্ছে না বলে। এবং সত্যদেব দুবের সঙ্গে আমি করেছি, পণ্ডিতজি আমি বলি ওনাকে, উনি তো মারা গেছেন, নাসিরের যে টিচার, উনি আমাকে খুব ভালোবাসতেন, তো উনিও মানে গালি ফালি দিয়ে একদম শেখাতেন। মানে ইটস আমার মনে হয় ওটা ওই প্রেশারটা দরকার। বাংলা সিনেমা, টেলিভিশন, ওটিটি আর হিন্দি সিনেমা, টেলিভিশন, ওটিটি, এর মধ্যে কেমন, আমি এই প্রশ্নটা করছি যেহেতু তুই দুটোতেই রেগুলারলি কাজ করে থাকিস, এই দুটোর মধ্যে ফান্ডামেন্টাল তফাৎটা? যেহেতু মার্কেটটা ছোট, টাকার পরিমাণটা কম, তো বাংলা সিনেমাটা যখন বানানো হচ্ছে, যদি তাদের 40টা বা 60টা লোক থাকে, তাদের মধ্যে 10 জন মিলে ছবিটা বানাচ্ছে, বাকিরা কিন্তু জাস্ট একটা রোবটের মতো ওখানে শুটিংয়ের সময় থাকে। ওখানে বাজারটা বড়, টাকাটাও বেশি, বা অন্য কোনো কারণ থাকতে পারে, ওখানে প্রত্যেকটা লোক কিন্তু যদি 200টা লোক আছে, 200টা লোক মিলে ছবিটা বানাচ্ছে। মানে এটা কীভাবে, এটা আমি ঠিক বুঝলাম না। আমি যদি বলি মেন যারা ডিরেক্টর, অ্যাসোসিয়েট এবং বা অ্যাসোসিয়েট বা কোনো ছবিতে, মানে যে মেন ডিপার্টমেন্টের হেড, মানে মেকআপের বা সেটের বা, তারা গল্পটা জানে, বাকিরা কিন্তু জানে না। বাকি তাদের বলে দিলে করবে। তাদের ফুল আনতে যদি আপনি বলেন, তাহলে হয়তো গাঁদা ফুল নিয়ে চলে এলো, রজনীগন্ধা আনবে না, বলতে রজনীগন্ধা ফুল কোন জায়গা থেকে, হ্যাঁ মানে কলকাতায়, হ্যাঁ, কারণ তাদের কোনো আইডিয়া নেই, তারা একটা টাকা পাচ্ছে, পার্টিকুলার টাকা, তাকে একদম ক্লিয়ারলি বলতে হবে। তারা টেকনিক্যালি খুব সাউন্ড কোথায় পাওয়া যাবে জানে না, কোথায় কম টাকায় পাওয়া যাবে জানে, কিন্তু ব্যাপার হচ্ছে ওদের পার্টিকুলার তাদের নিয়ে আমার মনে হয় কমিউনিকেশনটাই হয় না। বা যিনি মেন ক্যাপ্টেন অফ দ্য শিপ, প্রত্যেককে আমার মনে হয় স্ক্রিপ্টটা দেওয়া দরকার, স্ক্রিপ্টটা জানা দরকার, গল্পটা একটা জানা দরকার, প্যাশনটা জানা দরকার। সেটা ডিরেক্ট দায়িত্ব হচ্ছে, যেমন লালদার কাছে দেখেছিলাম চতুরঙ্গ, বা তোমার ক্ষেত্রে দেখে যে টিমের প্রত্যেকটা লোক জানে, পুরো ব্যাপারটা কি জানে না, একটা সাসপেন্স, গল্পটা হতে হতে জানলো ও এটা এই গল্প। মানে সামগ্রিকভাবে এখানে কি তাহলে সামগ্রিকভাবে প্যাশনটা কম হয়ে যাচ্ছে? প্যাশনটা কম হচ্ছে না ইনভলভমেন্ট কম হচ্ছে? ইনভলভমেন্ট কম হয়ে যাচ্ছে, প্যাশনটা কম হলে ইনভলভমেন্টটা কম হয়ে যাচ্ছে। কারণ তার মাথায় তখন থাকছে কি, ও তখন ফোন করছে অন্য জায়গায়, ওখানে কটার থেকে শিফট, আরে কালকে রাত্রি খেবে, আজকে টাকাটা পেলি ওখানে, যেহেতু আচ্ছা তার আরেকটা কারণ, এখানে সিং সাউন্ড হয় না, ওখানে সিং সাউন্ড 99.9% সিং, 100% সিং সাউন্ড, তো সাইলেন্ট থাকতো। এখানে যেই এটা করলো তখনও কানের মধ্যে কিন্তু তার একটা গোঁজা আছে। এখানে যে কোনো ডিপার্টমেন্টের টেকনিক্যালি খুব কিছুজন সাউন্ড, নট এভরিবডি, কিন্তু ওখানে মোস্ট অফ দ্য পিপল আর টেকনিক্যালি বা কাজটা জানে। এখানে 20% লোক নিজের কাজটা জানে, কিন্তু আন্তরিকতায় তো কলকাতায় এগিয়ে, একদম অনেকটাই এগিয়ে। এটা আমি বাঙালি হিসেবে বলছি না, আমি কালচারের কথা বলছি, মানে শুটিং কালচারের কথা বলছি। আমি বম্বেতে, দিল্লির থেকে বম্বে এসেছিলাম একটা এপিসোড শ্যুট করতে, সাহারাতে আসতো, তাতে আমি, আচিন কর, কে এই সমস্ত ছিল, আমি ওয়ান অফ দ্য মেন লিড ছিলাম। তো সেখানে শুটিং শেষ হলো মাঠে ধাড় 10:30টার সময়, 11টার সময়, আমি মেকআপটা তুলছি, উইদিন 5 মিনিটস থেকে সবাই বেরিয়ে গেছে। এবার মাঠের ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার নিচে এসে অটো ধরতে হয়। আমি তো জানি না এখানে কালচার, আমি তো জানি না কোথায় অটো পাবো, সো আমি মানে একদম বুঝতেই পারিনি। তখন ওই যারা কার্পেন্টারের লোক আর যে প্রডিউসার, তার ভাই ছিল, ও বললো স্যার আপনি, আমি তো জানি না কিছু, বললো তো আপনি এত, আমি বললাম না জামা কাপড়গুলো আমি তো বাইরের থেকে এসেছি, এই সমস্ত করতে আমার দেরি হয়ে গেল। তো ও আমাকে আবার মেন রোডে ছাড়লো এখানে, তারপর ওখান থেকে অটো নিয়ে আমি যেখানে বনরাই মাহারা সবাই থাকতো, আমাদের কারো গেস্ট হয়ে আমি ছিলাম, এনএসডি ছেলেদের, ওখানে গেলাম। এখানে কিন্তু কোথায় কি হচ্ছে, কারো শরীর খারাপ হলে সবাই প্রত্যেকের বাড়ির ব্যাপার জানে, জানে। ওখানে কেউ কাউকে পাত্তা দেয় না, মানে হলো
কাজ হলো, তারপরে ওই দিন ওই যেটা বললাম, এখানে কিন্তু পুরোপুরি মানে কারো জ্বর হলে পুরো ওষুধ এনে দেওয়া, সেটা মানে সেখানে কোনো শিফটের ব্যাপার নেই, সেখানে কোনো ট্যালেন্টের ব্যাপার নেই, সেটা যে কোনো প্রোডাকশন মানে সে কোন জায়গায় কাজ করছে সেটা ব্যাপার নয়, তাকে ওষুধ দেওয়া। হয়তো রাইমাকে আমি দেখেছি ওষুধ দিতে একজন লাইটম্যানকে বা কাউকে, বা লাইটম্যান আমার জন্য এক্সট্রা করে বা স্পট দাদা এক্সট্রা করে, আরে দাদা এখন পয়সার দরকার নেই, বা সিগারেট আরে পয়সার দিন পরে এটা দরকার আগে নাও, এটার সঙ্গে শুটিংয়ের কোনো সম্পর্ক নেই। এই আন্তরিকতাটা কিন্তু মানে মানুষের সঙ্গে মানুষের যে বোঝাপড়া আন্তরিকতা, সেটা খুব বেশি আমার মনে হয় এটা বম্বেতে নেই। বম্বে ইজ মাচ মোর প্রফেশনাল। তার মানে এখানে আন্তরিকতা, হৃদয়, এই জিনিসটা কলকাতায় অ্যাভেলেবল। হ্যাঁ, এটা না কাজের কালচারের দিক থেকে একটু অন্যরকম। কাজের কালচারের দিকে আমার মনে হয় প্যাশনটা আরও বেশি হওয়া দরকার, এবং অ্যাজ এ টিম পুরো ওয়ার্ক করা দরকার। যদি 60টা লোক আছে, 60টা লোকেরই ইনভলভমেন্টটা অতটাই হওয়া দরকার, এবং সেটার জন্য প্রত্যেকেই দায়ী, 60টা লোকই দায়ী। মানে আমি শুধু বলবো না শুধু ডিরেক্টর দায়ী বা প্রডিউসার দায়ী নয়, যারা এইচওডি, ধরুন সে একটা ABC 3টে লোকে দিয়ে কাজ করছে, পরের দিন বি চলে গেল অন্য জায়গায়, তখন একটা EF এলো, এবারে EF তো সেই ন্যারেশনটাই পায়নি, ও তো জানি না কি করতে হবে, ও তখন মেকানিক্যাল হয়ে গেল, ও তখন রোবটের মতো, ওকে পুরোটাই বলে দিতে হবে কি রজনীগন্ধা ফুল, সাদা ফুল, তার মধ্যে কিন্তু লাল কোনো কিছু থাকবে না, কেউ মারা গেছে, মানে গল্পটাই জানে না, ও তো তোড়া নিয়ে চলে এলো যে গিফট দেওয়ার জন্য, বিয়ের তোড়া বা বিয়ের মালা নিয়ে চলে এলো। আচ্ছা, একটা র্যাপিড ফায়ার প্রশ্ন আমি আগেই করে ফেলেছি, সেটা হচ্ছে যে থিয়েটার না সিনেমা। এবার আমি কয়েকটা মানে র্যাপিড ফায়ার রাউন্ড টাইপের কয়েকটা পরপর প্রশ্ন করব। উত্তম কুমার না সৌমিত্র? উত্তম কুমার। উত্তম কুমার না অমিতাভ বচ্চন? উত্তম কুমার, ক্লোজ বেস্ট নায়ক। উত্তম কুমার না নাসিরউদ্দিন শাহ? এখানে নাসিরউদ্দিন কিছু জায়গাতে, এখানে বারবার উত্তম কুমার বললে খুব খারাপ শোনাচ্ছে যে আমি বাঙালিকে প্রমোট করছি। নাসির সাহেব যেটা করতে পারেন, মানে অমিতাভ বচ্চন যে স্টাইলিশটা, মানে আমি কি জন্য আমি পুরোটাই উত্তম কুমার নায়কের ক্লোজ আপ, মানে 3টে লোক ভালো ক্লোজ আপ দিতে পারে। আমি রণবীর কাপুরের কথা বলছি না, যখন আমরা শিখছি এটা বলা হতো, সুধীর মিশ্রাই বলতেন কি একটা হচ্ছে উত্তম কুমার জানেন, একটা হচ্ছে অমিতাভ বচ্চন, একটা হচ্ছে নাসির সাহেব। ক্লোজ দেওয়ার, ক্লোজে অ্যাক্টিং করাটা সেই মুহূর্তে। পরে তো এখনও অনেকেই দিতে পারছে, সেই জন্য উত্তম কুমার দুবার নাম দিলাম। আর যেহেতু একটু আমি বায়াসড বাঙালি হিসেবে, সেই জন্য দুবার উত্তম কুমারের নাম দিলাম। আমি একটু বায়াস নাসিরের প্রতি, কারণ নাসির সাহেব আমাকে পড়িয়েছেন, দুটো কাজ করেছে, এবং ওই সময়তে নাসির সাহেবের সঙ্গে যদি আমি অ্যাক্টিং ক্লাসটা না করতাম, প্রথম ছবিতে অজয় দেবগনের সঙ্গে ওই কনফিডেন্সটা আমি পেতাম না, কারণ আমি থিয়েটারে তো কনফিডেন্ট ছিলাম বাট নট অন স্ক্রিন। এবং প্রথম ছবি হচ্ছে আমার নাসির সাহেবের সঙ্গে কারবা, যেটা খুবই উচ্চ প্রশংসিত হয়েছিল, কার্লো বিভেরিতে ছিল, বিভিন্ন জায়গায়, এবং সেখানে আমি ওয়ান অফ দ্য মেন প্রোটাগনিস্ট। নাসির সাহেব, কিটু গিডবানি, আমি, শ্রীবর্ধন ছিল। তো ওই কনফিডেন্সটা, ক্লাসের কনফিডেন্স, তারপর চার্লিকে চক্কর মে আমাকে মাছ খাওয়ানো আমার অ্যাক্টিং দেখে, সো এই বায়াসটা তো আমি হবই। এভরি হিউম্যান বিং ইজ বায়াসড, সো আই এম বায়াসড। মানে নাসিরের প্রতি এখানে কোনো কথাই হবে না, উত্তম কুমার নাসির তো অলওয়েজ নাসির ইজ দ্য বেস্ট। ক্রিকেট না ফুটবল? আমি দুটোতেই নয়, কিন্তু ফুটবল ভালোবাসি। আমি ক্রিকেট দেখে আমি বোর হয়ে যাই। তার মানে ফুটবল ডেফিনেটলি। বেঙ্গল না মোহনবাগান? আমি মোহনবাগান। বাঁকুড়া বলে? বাঁকুড়া বলে। আমাদের ওখানে কেউ ইস্ট বেঙ্গল কেউ নেই, মানে কেউ হলে ওটা মানে রেয়ার অফ দ্য রেয়ার, ইস্ট বেঙ্গল, তাকে সে ডেফিনেটলি সে বাঁকুড়ার নয়, কলকাতার থেকে বা বর্ধমান থেকে বা এই জায়গার থেকে গেছে, তো তাকে হেভি আমরা খেপাতাম আর কি। তো এবার আমি এটা জিজ্ঞেস করি খাবারের ব্যাপারে, মুড়ি চপ নাকি কলকাতার মাটন রোল? ডেফিনেটলি মুড়ি চপ। মুড়ি দিয়ে আমরা ব্রেকফাস্ট করি, মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খাবার খাই বাঁকুড়ায়, এবং আই লাভ মুড়ি। এবং পরে শুনলাম মুড়ি ইজ দ্য সেফেস্ট ফুড। আর বাঁকুড়ার ভাষায় এখনো কথা বলতে পারি? আর কেন বলতে পারবো না, একদম। আমার সাথে একটু, আমার মায়ের সঙ্গে দুবারটাই কথা, মা সবসময় জিজ্ঞাসা করে এ কী রে কেমন আছো তুই, জল পড়েছে ওইদিকে? আমার জল এখন পড়ছে নাই, তবে গরমটা বড্ড। বলো হ্যাঁ, গরমটা বড্ড পড়েছে। বাঁকুড়া মিমস বলে কি একটা বেরোয়, বাঁকুড়ার ভাষায় কথা বলে, তার মানে তো তুই আমার বাড়ির কাছেই থাকে, তাই? হ্যাঁ, ইচ্ছে করলে তো তুই একটা এরকম একটা মিম করতে পারিস। এই আমার অ্যাক্টিংয়ের দোকান চলছে এখনো, সরি। আই হোপ কি আপনারা খুব এনজয় করছেন। হ্যাঁ, আপনারা বলুন, এটা আমি এই জবাবটা আপনারা দেবেন নিচে কমেন্টসে। আমার বক্তব্য হচ্ছে যে তোর উচ্চারণ, তুই তো কলকাতার নোস, তুই তো একদম সরাসরি মোটামুটি চলে গেছিস হচ্ছে বাঁকুড়া থেকে দিল্লি, গিয়ে একটা জগা খিচুড়ি পাকালো বাঁকুড়ার সাথে হিন্দির সঙ্গে, আবার মাঝখানে একটুখানি ছোট্ট করে একটু লন্ডন ফান্ডন ঘুরে, আবার তার সঙ্গে আরেকটা জগা খিচুড়ি পাকালো, সেটা হচ্ছে ইংরেজির সঙ্গে আরেকটা জগা খিচুড়ি পাকালো তোর সেই সময়কার প্রেম এবং সেই সময় অহমিয়া, সেই ভাষাটা একটা তোর সঙ্গে মিশে গেল। তারপর তুই চলে গেলি বম্বেতে গিয়ে আরেক প্রকার হিন্দি, এবার সব মিলে মিশে, এবং তার সঙ্গে
মারাঠি, এবার এই যে পুরো মিলিয়ে একটা গোলমাল হয়ে গেল, সেটা কখনো এফেক্ট করে উচ্চারণে? না না, অসুবিধা হয়, মানে আমাকে একটু কনসাস হতে হয়। যেমন যখন হিন্দিতে ডাব করি, হিন্দিতে জেনারেলি সিং সাউন্ড হয়, তার আগেই যদি আমাকে বিহারের কথা বলতে বা মধ্যপ্রদেশের কথা বলতে কোনো জুনিয়র বা সিনিয়রকে ডেকে নিলাম, আর বা আমি চলে গেলাম। আর যদি বাংলাতে হয় তাহলে বাংলাতেও কাউকে বললাম, ভাই বাংলাতে তো ডাবিং বেশি হয়, কি ভাই দে সন্ধ্যের খরচাটা তো আমি করব। সন্ধ্যের খরচা? সন্ধ্যেবেলা কিসের খরচা? আরে ড্রিঙ্কস, ননভেজ, চাকনা, এটা তো পার্ট, ইউনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা বাড়ি বসে হয়, মানে কলকাতার বাড়িতে? কলকাতার বাড়িতে হয়, বা প্রচার করতে চায় না, মানে পার্ক স্ট্রিটেও হয়। আচ্ছা, এখন নর্মালি বাড়িতেই হয়ে গেছে বেসিক্যালি, কারণ যেতে আসতে অনেকটা সময় লাগে বিকজ অফ ট্রাফিক। বাড়িটা তো খুব ভালো অভ্যেস। হ্যাঁ, মানে বাড়িটা ওই জন্য পুকুরের ধারে নিয়েছি, মানে যারা শুনছেন বাড়িটা আবার পুকুরের ধারে, জানলাগুলো বড় বড়, মানে বেসিক্যালি ওই স্পেসটা রিহার্সালের জন্য এবং একটু এন্টারটেইনড হওয়ার জন্য বা এন্টারটেইন করার জন্য তৈরি হওয়ার জন্য। সো দুটোই। তুই তো মাঝে মাঝে ডাবিংয়ে হেল্প করার জন্য আমাকেও ডাকতে পারিস। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি এত বিজি, তুমি তো করতে পারবে। তুমি কত জায়গায় লড়াই করছো, কোর্টে যেতে হচ্ছে, তার জন্য সময় পাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, এইসব প্রসঙ্গ থাক। সব মিলিয়ে আজকে তোর সাথে আড্ডা আমার খুব ভালো লাগলো। আমি জানি না আপনাদের কেমন লাগলো। আমি আশা করছি এই রকম আড্ডা আরও চলবে, এবং সুব্রত দত্তর সাথে আমাদের এর পরে আবার অনেকবার দেখা হবে। আর সুব্রত, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস আড্ডা। আর একদম থ্যাংক ইউ না, তুমি আমাকে একদম থ্যাংক ইউ বলবে না। নমস্কার, আমি অভিনেতা সুব্রত দত্ত। আমি সুব্রতকে অনেক অনেক মানে কি বলবো, ধন্যবাদ জানালাম আমাকে ডাকার জন্য এবং এই আড্ডাটার জন্য। আমি সব কিছু করেছি। আমি দর্জির কাছে গেছি, আমি রিক্সা চালিয়েছি, আমি গাড়ি চালানোর জন্য গাড়িতে হেল্পার করেছি, গাড়ি ধুয়েছি, আমাদের একটা গাড়ি ছিল, আমাদের রিক্সাও ছিল। দর্জির কাজ শিখেছি আমি, কেমন করে মরা পড়তে সেটাও শিখেছি। তো এভরিথিং আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্লোর। মতলব আমি আমার অজান্তে অনেক কিছু আমি করছিলাম, যেটা আমি বুঝতে পারছিলাম আমাকে করতে হবে। ওই জন্ম মৃত্যুর মাঝামাঝি আমি দেখছিলাম যে এই লোকটা আমার ভালো, হঠাৎ করে দেখলাম কারাপ্টেড। আমি ভাবতাম যে আমার বাবা ভালো, তো দেখলাম বাবা একটু কারাপ্টেড, ইউনো। আমি দেখলাম কি মা শব্দগুলো, এভরিবডি ইজ কারাপ্টেড। সো যেগুলো আমি বইয়ে পড়ছি কি ভালো ছেলে হওয়া, ওই গোপাল রাখালের মতো, আমি দেখছি নো, মানে গোপাল হওয়াটাই নো বা যখন আমি মাইথোলজিতে ঢুকলাম, মহাভারত, আমি দেখলাম আরে বাবা এ তো সবাই সেই হিসেবে সবাই এভরিবডি ইজ কারাপ্টেড। আমি কুন্তি ভাবছি, এদিকে ভাবছি কর্ণ, সবাই বলছে কর্ণ, বলে কর্ণ না কোথাও মানে মা কীভাবে অপমান করাটা উচিত কি, মানে ইউসি। সো আই ওয়াজ কাইন্ড অফ কনফিউশনে ছিলাম। তো বাংলা সিনেমাটা যখন বানানো হচ্ছে, যদি তাদের 40টা বা 60টা লোক থাকে, তাদের মধ্যে 10 জন মিলে ছবিটা বানাচ্ছে, বাকিরা কিন্তু জাস্ট একটা রোবটের মতো ওখানে শুটিংয়ের সময় থাকে। ওখানে বাজারটা বড়, টাকাটাও বেশি, বা অন্য কোনো কারণ থাকতে পারে। ওখানে প্রত্যেকটা লোক কিন্তু যদি 200টা লোক আছে, 200টা লোক মিলে ছবিটা বানাচ্ছে।